যেমন রিপন, আপনার কাছে প্রশ্ন আসলে আনিস আলমকে বলছে একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, আপনি কি তাই মনে করেন? বিএনপি তাই মনে করেন? যেহেতু জামায়াত বলছে নির্বাচনের আগে গণভোট এবং বিএনপি চাচ্ছে নির্বাচনের দিন গণভোট, তাহলে এই দুই পক্ষের একটি কথার টানাটানি এবং কথার যুদ্ধ, আসলে আমরা সামনে যে নির্বাচনের কথা ভাবছি, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা, সেই নির্বাচনের চিন্তা ভাবনাটাও আমরা বিএনপি কতটুকু চিন্তা করছেন? ধন্যবাদ আপনাকে। নির্বাচনে নিয়ে যেটা আপনারা চিন্তা ভাবনা করছেন, বিএনপি এরকম নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করছে। মানে আপনার শেষ প্রশ্নের উত্তরটা যদি আমি এইভাবে দিই, দেখুন আপনার এই যে জাতীয় ঐকমত্য কমিশনে নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। 84টির মতো প্রস্তাব স্থাপিত হয়েছে এবং এগুলো নিয়ে নোট অফ ডিসেন্ট কয়েকটি ডট অফ ডিসেন্ট আছে ছাড়া কয়েকটি, হ্যাঁ। বাকি সবগুলোতে একটা আলোচনা তো আছে এবং ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে এই আলোচনাগুলো অলরেডি ঐকমত্য কমিশনে উত্থাপিত হয়েছে এবং মোটামুটি সমঝোতা হয়েছে। সেই সমস্ত বিষয়গুলি তো রেকমেন্ড করার কথা। এর বাইরে যে বিষয়গুলো আলোচনা হয়নি, যে বিষয়গুলোর নিয়ে আপনার সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি, অথবা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত করতে পারেনি, সেই বিষয়গুলো স্টেক হোল্ডার্সদের বাইরে যে, আমার মূল বক্তব্য স্টেক হোল্ডার্সদের বাইরে যে, ইন দ্য নেম অফ রেকমেন্ডেশন ফ্রম এক্সপার্ট অথবা অপিনিয়ন্স ফ্রম এক্সপার্ট, এই কথাগুলো বলার নামে স্টেক হোল্ডার তো পলিটিক্যাল পার্টিস, বিকজ দে আর রিপ্রেজেন্টিং পিপল। এক্সপার্টদের কাছে আপনি এর টেকনিক্যালিটিস নিয়ে আলোচনা করতে পারেন, ঠিক আছে, কিন্তু অন্য কোনো ইস্যু, অন্য কোনো বিষয় যেগুলো আলোচনায় হয়নি, যে বিষয়গুলো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি, যে বিষয়গুলোর সমঝোতাই হলো না, তার বাইরে যে যদি বিশেষজ্ঞদের সুপারিশ নামে যদি সেটা যদি সন্নিবেশিত হয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ মালায়, তাহলে তো সেটা তো আসলে মানে সঠিক হচ্ছে না। তাতে করে যেটা হবে, নতুন বিতর্কের উদ্ভব হবে, আবার নতুন করে মানে ওই সমস্ত বিষয় নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাতে হবে, আবার নতুন করে আলোচনা করতে হবে। এখন এক্স্যাক্টলি আমি জানি না যে সেটা হচ্ছে যে কি কি নতুন নতুন বিষয় এক্সপার্টরা রেকমেন্ড করেছেন। আমাদের পার্টির তরফ থেকে যেটা ফর্মালি যেটা রিয়াকশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ঐকমত্য কমিশনে আলোচিত বিষয়ের বাইরে যে অন্য কোনো বিষয়ে বলি যদি আপনার ঐকমত্য কমিশনের সুপারিশের মধ্যে থাকে, তাহলে সেটা ঐকমত্য প্রতিষ্ঠিত হবে না, বরং সেটা আরও ডিসইউনিটি বাড়াবে, অনৈক্যটা বাড়াবে। তো আমরা তো কতগুলো বিষয় আমরা মানে একসাথে একটা সমঝোতা করতে চেয়েছি এবং অনেকগুলো বিষয়ের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছেও। তো সুতরাং সেগুলো আজকেও পত্রিকায় দেখলাম যে অনেকগুলো বিষয় আছে যেগুলো শুধুমাত্র সরকারি নির্দেশই বাস্তবায়ন করা সম্ভব। ওয়েল, সেগুলো তো বিলম্ব করার কোনো দরকার নেই, সেগুলো মানে গভর্নমেন্টের অর্ডারে, মানে যেগুলো সহজেই আপনার ইয়ে করা যায়, জি। বাস্তবায়ন করা যায়, সেগুলো করে ফেলতে পারতাম। আর যেই বিষয়গুলো আলোচনার মধ্যেই আসেনি অথবা একমত হতে পারেনি স্টেক হোল্ডার্স মানে পলিটিক্যাল পার্টিসগুলো, সেগুলো এনে অযথা মানে বিলম্ব করা, মানে অর্থাৎ ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো না। যেমন আজকের কথাই যদি বলি, আজকেই যে মানে আমাদের পার্টির তরফ থেকে যে প্রতিক্রিয়াটা দেওয়া হলো যে এর ফলে বরং অনৈক্য বাড়বে, বিএনপি ইনস্টিটিউট অফ স্থায়ী আপনার কমিটির সদস্য। ইনস্টিটিউট অফ এস্টাবলিশিং ইউনিটি, তা না হয়ে ডিসইউনিটিটা আরও মানে ডিসইউনিটির স্কোপ বেড়ে যাবে। তো সেটা তো ঠিক হবে না, কারণ নির্বাচন আছেই মাত্র কয়েক মাস। এই দুদিন, দুই চার দিন পরেই তো আপনার মানে এই মাস শেষ হয়ে যে নভেম্বর নভেম্বর ঢুকছে। পড়বে, নভেম্বরে ঢুকছি আমরা, তারপরে ডিসেম্বর জানুয়ারি, মানে অর্থাৎ আপনার শিডিউল ঘোষণা করার, তফসিল ঘোষণা করার টাইমও চলে আসবে। সুতরাং এখানে নতুন করে আপনার স্কোপস অফ আপনার মানে ডিসইউনিটি, এটা এটা কেন ক্রিয়েট করা হবে, এটা এটা ঠিক হচ্ছে না। আমার মনে হয় এই ব্যাপারে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, পার্টিকুলার আমি চিফ অ্যাডভাইজারের কথা বলতে, প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি নিশ্চিত মানে প্রজ্ঞার সাথে বিষয়গুলো বিবেচনা করবেন, নতুন করে যাতে কোনো বিতর্ক না হয়। আর যেটা আনিস আলমগীর যে কথাটা ইতিমধ্যে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে আমি তো ইনফ্যাক্ট যে আপনার আগে এবং পরের মধ্যে যে কথা, আগে পরে মানে হচ্ছে জামায়াত ইসলামী বলেছে যে গণভোটটা আগে আগে করা বাঞ্ছনীয়। আমরা এবং আমাদের সহযোগী আমাদের সাথে একমত পোষণ করেছেন, নির্বাচনের দিন করতে যাচ্ছেন। আমাদের সাথে একমত অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো পোষণ করেছেন, অর্থাৎ মেজরিটি পার্টিসগুলো, তারা বলেছেন যে গণভোটটা একই দিনে অনুষ্ঠিত হওয়া বাঞ্ছনীয়।
একই কারণে অনুষ্ঠিত হওয়া বাঞ্ছনীয় এই কারণে একই দিনে, সেটা হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতি তো আসলে পলাতক লীগের শাসনামলে তো আমাদের অর্থনীতি তো ভালো ছিল না। তারা তো এই দেশের অর্থনীতিতে ফোকলা করে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে, তাই না? এটা তো আমরা সবাই জানি। মানি লন্ডারিং হয়েছে, নানান ধরনের ঘটনা ঘটেছে। এখন শেষ করি তো, এখন আপনি আরেকটা উনি বিষয়টা রেজ করেছেন যে গণভোট আয়োজন করতে হলে সেটা তো কেন্দ্রীভূত কোনো গণভোট না, সে গণভোটটা তো আপনার প্রতিটি নাগরিকের কাছে যেতে হবে, অর্থাৎ প্রতিটি ভোটারের কাছে যেতে হবে। তো প্রতিটি ভোটারের কাছে যাওয়া মানে হচ্ছে আবার নতুন করে একটা নির্বাচন আয়োজন করা, প্রতিটি পোলিং বুথ, মানে নর্মাল লাইক অ্যানাদার ইলেকশন, আরেকটা নির্বাচন আয়োজনের মতো একই সেট আপ, একই প্রস্তুতি, একই আয়োজন লাগবে। তাহলে রাষ্ট্রে কি অনেক টাকা? বারবার কেন আমি এই কাজটি করতে যাব? আরেকটা বিষয় আছে, বিষয় হচ্ছে ভোটের বেলায়, মানে আমাদের এক্সিস্টিং যে সিস্টেমটা আছে, ভোটের বেলায় আপনি প্রার্থী, উনি প্রার্থী, আমি প্রার্থী, আমাদের প্রার্থিতার ক্ষেত্রে আমাদের যার যার সমর্থক আছে, আমাদের সমর্থকেরা তাদের রেসপেক্টিভ ক্যান্ডিডেটসকে উইন করানোর জন্য তারা ভোট কেন্দ্রে যে বিপুল আগ্রহে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, সেখানে তার ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত অপছন্দের ব্যাপার থাকে, মানে ভোটের মার্কার বেলায় বা প্রার্থীর বেলায় থাকে। সেই জন্য সে যতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে তিনি যখন ভোট কেন্দ্রে যাবেন, একইভাবে গণভোটের বেলায় যখন হবে, একজন সাধারণ নাগরিক, একজন রিক্সা চালক, একজন দিনমজুর, একজন কৃষক, একজন সাধারণ গৃহিণী, অক্ষর জ্ঞান সম্পন্ন নন এমন একজন নারী অথবা এমন একজন পুরুষের কাছে এই দেশের রাষ্ট্রপতির 2 মেয়াদ থাকলেই বা কি, 1 মেয়াদ থাকলে কি তাতে তার কি কিছু খুব আসে যায়? এই গণভোটের মধ্যে যে কন্টেন্টসগুলো আছে, যেখানে হ্যাঁ অথবা না বলতে হবে, সেখানে কি এত গভীরে যাওয়ার মতো সেই মানুষজনের সংখ্যাটা কত? এটা তো খুব ডিফিকাল্ট। ফলে পরবর্তীতে অথবা আগাম আমি যদি বলি পরে অথবা আগে, দুটো অপশনই বলছি, যদি আগেও যদি গণভোটটা যদি অনুষ্ঠিত হয়, তাহলে স্টেক হোল্ডার্স কারা? আপনি, আমি, আমরা প্রার্থীরা, আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন এবং অংশীজন গণ অভ্যুত্থানে যারা, তারা হয়তো আমরা একটা রাজনৈতিক আবেগ থেকে, চেতনা থেকে আমরা আমাদের মানে কি বলে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের উত্থিত যেই বিষয়গুলো আছে, অর্থাৎ আপনার মানে চার্টার, জুলাই চার্টার, এইটা যাতে অনুমোদনে, সে ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকবে, সচেষ্টতা থাকবে, ঠিক আছে, কিন্তু একেবারেই গ্রাসরুট লেভেল এবং ইন্ডিভিজুয়াল লেভেলে কনসার্ন করা, তাদের ইন্টারেস্ট প্রভোগ করার মতো, যে পার্সোনাল ইন্টারেস্ট প্রভোগ করা। আনিস আলমগীরকে এই গ্রুপ অফ পিপল লাইক করতেই পারেন, তারা যত উদ্দীপনা নিয়ে উৎসাহ নিয়ে তার জন্য ভোট কেন্দ্রে যাবেন। একইভাবে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর মেয়াদ অথবা মানে একাধিক ক্রমে বা অথবা টোটাল 10 বছর থাকে, এত টেকনিক্যালিটিসগুলো কি মানুষ বোঝে? অথবা অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো তাদের কনসার্ন না ইনফ্যাক্ট। সেই জন্য আমি মনে করি আগে অথবা পরের, এক সেকেন্ডে শেষ করব এই বিষয়টি, সেটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে মানে করা, একটা হচ্ছে রাষ্ট্রের টাকা অপচয়, অপরটা হচ্ছে স্ট্রেইট একটা এক্সপেরিমেন্ট করা যে কত মানুষ ভোটে আসে বা না আসে। এটা করা ঠিক হবে না, সরকারের ঠিক হবে না। কিন্তু এই ক্ষেত্রে বিএনপির অবস্থান কি হবে সেটা কি আপনি ক্লিয়ার করতে চান? বিএনপি যদি বলে না আমরা গণভোট নির্বাচনের দিনই চাই, এই জায়গায় আপনারা আমরা তো চাই, মানে আমরা তো চেয়েছি, অবশ্যই সেই আপনারা অনড় থাকবেন, জামায়াতও অনড় থাকবে, তাহলে শেষ পর্যন্ত এটা এইখানে আপনার এই মুহূর্তেই আপনার মানে অনড় বা মানে সরে যাওয়ার বিষয়টা নয়। আমরা যার যার অবস্থানগুলো আমরা তুলে ধরেছি এবং এটার প্রোজ এন্ড কনস আমরা আলোচনা করেছি, এটার বেনিফিট কি, এটার মানে কি, এটা এফেক্টটা কি হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। প্রয়োজন বোধে প্রধান উপদেষ্টার মানে নেতৃত্বে বা তার সভাপতিত্বে নতুন করে বিষয়টা রিজলভ হতে পারে। কিন্তু আমি মানে অনড় শব্দটি ইংরেজিতে বোধহয় রিজিডি বলা হয়, এখানে রিজিডিটির বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে ইন্টারেস্ট অফ দ্য স্টেট, ইন্টারেস্ট অফ দ্য পিপল, ইন্টারেস্ট অফ দ্য নেশন।